সন্ধ্যার সময় এক কনভেনশন হলের তিনতলায় চলছে তুমুল আমেজের উৎসব। এই কনভেনশন সেন্টারটা তৌসিরের নিজের, দোতলা ভাড়ার জন্য আর ওপরের তলা নিজের কাজের জন্য। আজ এখানে তৌসিরের সাথে রয়েছে অনেক পলিটিশিয়ান, বিভিন্ন এমপি, মন্ত্রী, উকিল, এমন টাইপ মানুষজন যাদের পক্ষে পদে পদে দুর্নীতি আছে আর কি। তারা এখানে এই সম্মেলনে দু একজন ফরেনারও আছেন। ফরেনার থাকার কারণ বড় একটা ডিল হবে। ডিলটা কি? ডিলটা হলো বডি পার্ট বিক্রির। গতদিন যে তৌসির একটি মেয়ের গুলি করেছিল, তারই লিভার, হার্ট, কিডনি বিক্রি করতে এখানে আসছে। তৌসিররা কোনো কিছুই বেনালে ফেলে না। কাউকে খুন করলে তার বডি পার্টগুলো সুন্দর করে আলাদা করে নেয় নিজেদের লেভেলের সায়েন্টিস্টদের নিয়ে। কিডনি, লিভার, হার্ট, ফুসফুস এগুলোকে আইস বক্সের ভেতর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। এতে রক্ত জমাট বাঁধে না, টিস্যু নষ্ট হয় না। তারপর দ্রুত কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়। আর আজও এমন কাজই করেছে। কথাবার্তা মিলিয়ে দাম হয়েছে সব কিছুর 80 লাখ টাকা। তৌসির টাকাগুলো নিয়ে বডি পার্টসগুলো সেই ফরেনারদের হাতে তুলে দেয়। তখনই একজন এমপি, নাম যার কাসেম ফজলুল, সে বলে ওঠে, তৌসির, এগুলো বাদ দে ভাই, দুই একটা কুমারী মেয়ে পাইলে দিস তো। অনেক দিন হয় এমন কিছু স্বাদ নেওয়া হয় না। তৌসিরের কথায় বিরক্ত হয়ে বলে, খানকির পোলা ভালো হ, মায়া বিয়া দিয়ে দিস, তা তোর শখ মিটল না? এতে ফজলুল নাক মুকুচকে বলে, সকার কই মিটে বলতো, তোর দেওয়াই কাম দিয়া দিস। নাজেম চাচা মদের গ্লাসটা টেবিলে ঠাস করে রাখতে রাখতে বলেন, আচ্ছা আচ্ছা, পাইবে নে, আগে ক্যাশ দে আমার। তখনই আরেকজন বলে, ওইগুলো বাদ দে, একটা মূল্যবান পাথরও দেখা হয়েছে, তোরা কি বলবি? আমি লোক লাগাই দিচ্ছি। তৌসির নাক মুখ কুচকে বলে, তোরা যা, আমি যাইতাম না। আমার বউরে লইয়া কাল পরীক্ষা দিতে চাইতে হইব। বউ ভাইয়া মুভিতে পাল্টে খেলি নাকি? আরে ও আমার বউ, আমি ওর জিম্মাদারি, ওর সব দায়িত্ব তো আমার। তাহলে এখন ওর বাসায় থাকতে হইব না? এমনিতে ছোট বাচ্চা। তৌসিরের কথা শুনে ফজলুল বলে, বাহ, কোচি বউ পাইয়া মুহূর্তেই পাল্টি খেলি। তৌসির ওর কথা শুনে রক্তচক্ষু ওর চোখের দিকে তাকিয়ে বলে, গরুর বাচ্চা, লেরামি বন্ধ কর। আমার বউয়ের নাম মুখে আনবি না। ও আমার বউ, ও আমার ইজ্জত। ওরে নিয়ে একটা বাজে কথা আমি সহ্য করবো না। তৌসিরকে রেগে যেতে দেখে ফজলুল নিজের মুখ সামলে নেয়, কারণ ও জানে বেশি উল্টোপাল্টা বকলেই তৌসির ওর গর্দান আস্ত রাখত না। এদিকে স্থানীয় থানায় ঘটেছে এক কেলেঙ্কারি। নাঝার 8 নম্বর চাচা তানভীর সাহেবকে পুলিশ ধরে নিয়ে এসেছে রাস্তার টং দোকানের পাশ থেকে। কোনো কথাবার্তা ছাড়াই নিয়ে এসেছে। এখনও বলছে না কেন নিয়ে এসেছে। তবে কিছু সময় পার হতেই ওনাকে ছাড়াতে ওনার বড় বোন নওমি চলে আসেন, যিনি একজন ডিফেন্স লয়ার। বয়স 36, কিন্তু এখনও তিনি অবিবাহিত। তার অবশ্য কারণও আছে বটে, তবে তা না হয় পরে জানতে পারবেন। উনি এসে পুলিশের সাথে আগে কথা না বলে সরাসরি ওনার ভাইয়ের কাছে আসেন। হাবিলদারকে বলেন সেল খুলতে, কিন্তু হাবিলদার খোলেন না। এতে উনি ধমক দিয়ে বলেন, আমি ওনার উকিল, আমার কথা বলার রাইট আছে। তখন পেছন থেকে ওসি বলেন, যেতে দাও। নওমি এক নজর পেছনে তাকিয়ে তারপর সেলের ভেতর ঢোকেন। তানভীরের সামনে গিয়ে দাঁড়ান আর জিজ্ঞাসা করেন, কি জন্য এসেছিস এখানে? তানভীর ইতস্তত গলায় বলেন, আমি জানি না, আমি দোকানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ ওসি গিয়া কয় আপনার আমাদের সাথে যাইতে হইব, আর তাই চইলা আইছি। এইটা শুনে নওমির শরীর রাগে জ্বলে যায়। কি বা হ্যার মতো কথা। নওমি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। দাঁত চেপে টাস টাস করে তানভীরের দুগালে দুটো ঝাঁঝালো থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন, কার বাল ছিড়ছো তুমি? ওরা তোমারে কইলো জেলে আসতে আর চইলা আইলা? গরুর বাচ্চা, যখন কারণ বলে নাই তখন ওখানে ওগো কবর দিতে পারলি না? তানভীর থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। নওমি আর কিছু না বলে মারমুখ হয়ে বেরিয়ে আসেন ওসির ডেস্কে। ওসি দিকে রক্তচক্ষে চেয়ে জিজ্ঞাসা করেন, আমার ভাইকে কেন এখানে নিয়ে এসেছিস রে? ওসি উঠে দাঁড়িয়ে আমতা করে বলেন, জালিয়াতির কেস আছে ম্যাডাম। নওমি এটা শুনে হাত বাড়িয়ে একটানে ওসির কলার ধরে ডেস্কের চেয়ারের থেকে টেনে তুলে নিয়ে আসে ওসির চোখে চোখ রেখে কঠিন গলায় বলেন, তুই জালিয়াতির মামলা শিখাস আমারে? শাওয়ার কেস আমারে শিখাস? তুই যে ঘুষ শোধ খাইয়া মেরতে থাকিস, ওই সব এভিডেন্স পেশ করব কোর্টে?
কারণ বল ছেলে, বল। ওসি এমন হুমকি শুনে হাঁপাতে হাঁপাতে বলেন। ম্যাডাম দেখুন, আমি ছেড়েই দিতাম, শুধু প্রুফ দেখাতে নিয়ে আসা। নওমি চিৎকার করে বলেন। যখন তুই এর জন্য নিয়ে এসেছিস, তাহলে আমার ভাইরে এসির নিচে কেন রাখিস নাই? আমার ভাইরে কেন কষ্ট পাইতে হইলো? ওসি আমতামতা করে বলেন। ও ও ও ও ওকে আপনি নিয়ে যান ওনাকে। নমি এটা শুনে ওসির কলার ছেড়ে দেয়। এতে ওসি গিয়া 2 কদম পেছনে পড়ে। নমি ওসির দিকে তাকিয়ে বলে, আর নেক্সটে যদি তালুকদার বাড়ির কেউ থানায় আসে, তাহলে তোর কবর এই থানায় আমি নওমি সিদ্দিকী নিজ হাতে খুঁড়ব, জানোয়ারের বাচ্চা। নমি বাইরে এসে তানভীরকে সেল থেকে হাত ধরে নিয়ে বেরিয়ে আসেন। বিষাক্ত দৃষ্টিতে চারপাশ তাকিয়ে থাকতে থাকতে বের হন। থানার সবাই মাথা নিচু করে তাকিয়ে রইল। তালুকদারদের পাওয়ারই এমনি আজ, যে পর্যন্ত কেউ ওদের জেলের পেছনে বন্দি রাখা সম্ভব হয় না। নমি তানভীরকে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দেওয়ার কথা বলেন, আর তানভীরের দিকে তাকিয়ে বলেন, যদি আর শুনি বিনা কারণে বা সামান্য কারণে তুই এখানে এসেছিস, তো খোদার কসম তোরে আমি নিজ হাতে কুপামো। তানভীর মাথা নিচু করে রাখেন। নমি আবারও বলেন, যদি কেউ তোকে বিনা কারণে অ্যারেস্ট করতে আসে, কারণ না বলে, যেখানে দাঁড়িয়ে থাকবি সেখানে দাঁড়িয়েই ওর মাথা আলাদা করে দিবি, বাকিটা আমি দেখে নেব। তানভীর মাথা নাড়ায়। এখন রাত হয়তো 10টার কোটায়। খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে নিদ্রায় ডুবিবার জন্য প্রস্তুতি নিয়েছেন। আজ তৌসিরও বাড়িতেই। এমন সময় নাঝা নিচে মাটিতে শুয়েছে, আর তৌসির বিছানায়। নাঝার ঘুম নেই চোখে, কিভাবে থাকবে? আগামীকাল আইএলটিএসের এক্সাম। বিয়ের দিন সকালেও ক্লাস করেছে, আর জোহরের পরে সেই বিয়ে। আগামীকালের এক্সামের চিন্তায় মাথা ধরে যাচ্ছে। এসএসসি দেওয়ার পর থেকে মরতে মরতে পড়েছে। 2বার কোর্স করে এইবার পরীক্ষায় বসেছে। প্রথমবার বসেনি, কারণ ওর টার্গেট ডিরেক্ট 8 পয়েন্ট, নয়তো 8 পয়েন্ট। ওর একটাই স্বপ্ন, আর তা হলো কুইন মেরি ইউনিভার্সিটিতে পড়া। এইচএসসিতেও জিপিএ 5 পেয়েছে। পড়াশোনার দিক দিয়ে খুব পজিটিভ নাঝা। দুনিয়া উল্টে গেলেও পড়াশোনা ঠিক থাকে ওর। ভাবছেন 18 বছর বয়সে কিভাবে এইচএসসি দিয়ে দিল? আসলে মাদ্রাসায় 5 বছর বয়স থেকে পড়া শুরু করেছিল, 3 পর্যন্ত পড়ে। ওর পড়াশোনার স্কিল ভালো দেখে ওর বাবা তাড়াহুড়ো করে ওকে স্কুলে ডিরেক্ট 5-এ ভর্তি করেন, আর সেজন্য পিএসসির রেজাল্টও অত ভালো হয়নি। তবে এসএসসি এইচএসসি অনেক ভালোই হয়েছে। নাঝা পরীক্ষার টেনশনে গলে যাচ্ছে। প্রায় হাত পা এখন থেকেই কাঁপতে শুরু করেছে। ওর বাবা শিকদারদের বলেছেন যাতে ওকে পরীক্ষাটা দিতে দেওয়া হয়। এই পরীক্ষা ওর স্বপ্ন, তাই শিকদাররাও মানা করেননি। তৌসির আগামীকাল নিয়ে যাবে ওকে। বইটই যা প্রয়োজন সবই এখানে এনেছে সাথে করে নাঝা। অনেক সময়ের নীরবতা ভেঙে তৌসির হঠাৎ আওয়াজ দিয়েই বলে, নাজা, উপরে বিছানায় আসো। হঠাৎ বিছানায় যাওয়ার কথা শুনে নাঝা কাঁপতে থাকে। কলিজাটা আরো বেশি কেঁপে ওঠে। তারপরও বলে, কেন? তোমার জ্বরে ধরে ঘুমামো। তৌসিরের এমন আচমকা কথা শুনে নাঝা কেঁপে ওঠে। দীর্ঘশ্বাস নেই, নিজেকে বোঝায় এতে ভয়ের কিছু নেই। তৌসিরের এমন কথা, এমন যাওয়া স্বাভাবিক। ওরা এখন স্বামী স্ত্রী, একজন স্বামীর যাওয়া এমনই হয়। নাঝা ধীর গলায় বলে, আপনার প্রয়োজন হলে আপনি আসুন, আমি কেন খাবো? তৌসির নাঝার কথায় বিরক্ত হয়ে বলে, নিচে ঘুমালে শরীরে ব্যথা করে, তুমি আসো। তাহলে চুপচাপ ঘুমিয়ে যান। তৌসির আর কিছু বলে না। কিছু সময় চুপ থেকে ধীরে ধীরে উঠে বসে। মনে হচ্ছে টা ঝেঁকে ধরেছে। নিচে শুয়ে থাকা নাঝার দিকে তাকিয়ে মনে মনে বলে, ডাকাতের বাচ্চা শয়তান নেই। এই বলে লুঙ্গি ঠিক করতে করতে বিছানা থেকে নামে। তৌসিরকে নামতে দেখে নাঝার ভেতরে হাতুড়ি পেটানো শুরু হয়। বুকখানা ফেটে যাচ্ছে ভয়ে। তৌসির উঠে নাঝার সামনে এসে দাঁড়িয়ে বলে, দেখি ওদিকে সরো। নাঝা এইটা শুনে বিরক্ত হয়ে বলে, আপনি ওইদিকে যান আর বালিশ নিয়ে আসুন, আমি আপনার সাথে বালিশ শেয়ার করবো না। তৌসির নাঝার কথায় পাত্তা না দিয়ে ঘুরে গিয়ে নাঝার পাশে বসে পড়ে। নাঝার হাত পা তিত্তির করে কাঁপতে কাঁপতে নুয়ে যাচ্ছে। শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে ভয়ে, গলা শুকিয়ে আসছে।
তৌসির হাত বাড়িয়ে নাঝার মাথার নিচ থেকে বালিশটা নিয়ে নেয় ধীরে ধীরে। এটা দেখে নাঝা এক লাফে উঠে বসে। তৌসিরের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, রাত্রিরের বেলায়ও গরুগিরি করতে মন চায়? তৌসির নাঝার কথায় বিরক্তি নিয়ে নাক মুখ কুঁচকে বলে, এমন ফ্যাত করো না তো। আপনি বালিশ নিতে গেলেন, আমি কোথায় ঘুমাবো? আমার বাহুতে। এই বলে তৌসির বালিশটি নিজের মাথার নিচে রেখে নাঝাকে জোরে নিজের ডান হাতের বাহুতে শুয়ে বলে। এবার ঘুমাও। নাঝা কটমট করে তৌসিরের দিকে তাকায় খানিক মুহূর্তে, তারপর কিছু না বলে অন্যদিকে ঘুরে তৌসিরের বাহুতেই মাথা রেখে শুয়ে পড়ে। তৌসিরের বাহুতে মাথা রাখায় কেমন কেমন লাগছে ওর, কিন্তু কিছু করার নেই। তৌসির ধীরে ধীরে নাঝাকে নিজের সাথে জড়িয়ে ধরার জন্য কোমরে নিজের বা হাতখানি আলতো করে রাখে। তৌসিরের হাতের স্পর্শে নাঝা আতঙ্কে এক প্রকার ফেটে পড়ে, ভয়ে এক লাফে উঠে বসে। তৌসিরের থেকে দু হাত দূরে সরে যায়। এটি দেখে তৌসির ফ্রুকুচকে নাঝার দিকে তাকিয়ে বলে, কি হলো, এমন লাফাও কেন? নাঝা তৌসিরের কথায় কিছু বলে না, জোরে জোরে বুক চেপে কিছু মুহূর্ত শ্বাস নেয়, তারপর নিজেকে ফের বোঝায় যত যাই হোক এটা তৌসিরের হক, নাঝার কোনো অধিকার নেই ছিটফুটি করার। নাঝা ধীরে ধীরে এগিয়ে আসে, আবারও তৌসির বাহুতে মাথা রাখে। ও মাথা রাখতেই তৌসির ওকে জড়িয়ে ধরে একটানে নিজের বক্ষে নিয়ে নেয়। এতে তৌসিরের বক্ষস্থলের সাথে নাঝার পিঠ ঠেকে যায়। শরীর জ্বলে যাচ্ছে নাঝার যন্ত্রণায়, এক অসহ্য অনুভূতি যন্ত্রণায়, কিন্তু ওর কি কিছু করার নেই, এটাই বাস্তবতা। দাঁত চেপে সহ্য করে নাঝা শুয়ে রয়। তৌসির ওর ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে এসে জিজ্ঞাসা করে, কালকে কটার সময় বের হবা? তৌসিরের উষ্ণ শ্বাস নিজের ঘাড়ে পড়তেই নাঝা কেঁপে ওঠে বার কয়েক। নাঝা হাত দিয়ে তৌসিরকে কিছুটা পেছনে ঠেলে দিতে দিতে বলে, 11টার দিকে, 4:30 অবধি থাকবে। তৌসির নাঝার অস্থিরতা হচ্ছে দেখে নিজের মুখটা সরিয়ে নেয়। তৌসির নাঝাকে জিজ্ঞাসা করে, তা এখন এই ইংলিশ টিংলিশ শিক্ষা কি করবার? করতে তো চেয়েছিলাম অনেক কিছুই, কিন্তু এখন সবটাই বৃথা। আমার সব কষ্ট বৃথা। কয় বছর ধরে পড়তেছ? এসএসসি দিয়েই শুরু করেছিলাম প্র্যাকটিস। তাই IELTS কেন এত কষ্ট করে করতেছ? লন্ডন যাওয়া লাগে নাকি অস্ট্রেলিয়া চাচার কাছে? নাঝা তৌসির কথায় কিছু সময় চুপ থাকে, তারপর বলে, নিজের স্বপ্নের কুইন মেরি ইউনিভার্সিটির আগিনায় পা রাখতে, কিন্তু তার সম্ভব হলো না। তৌসির নাঝার কথায় বেশ কিছু সময় চুপ থাকে, তারপর বলে, দেখো, তুমি চাইলেই ভবিষ্যতে আমি তোমরা নিয়ে যেতে পারি ইংল্যান্ডে, তবে পড়াশোনার জন্য না, ভিজিটে। থাক, প্রয়োজন নেই, আমি যাব না আর কোথাও। নাঝার কথায় তৌসির আর কিছু বলে না, চুপচাপ একটু এগিয়ে এসে নাঝার ঘাড়ে থেকে ওর কুকরানো চুলগুলো ধীরে ধীরে সরিয়ে ওর ঘাড়ে বার কয়েক নিজের নাক মুখ ঘেঁষে নেয়। নাঝার এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, রাগে শরীর রিরি খা খা করছে। নাঝা ভয়ে নিজের ওপরে রাখা তৌসিরের হাতের আঙুল চেপে ধরে আমতা আমতা করেই বলে, কি করছেন নাকি? তৌসির মৃদু হেসে বলে। তোমার গন্ধ মাগছে। নাঝা তৌসিরের কথায় প্রত্যুত্তরে কঠিন গলায় বলে, তা এর আগে কত নারীর গন্ধ মেখেছেন? যদি বলি তুমিই প্রথম। আমি মরে গিয়ে জীবিত হলেও এই কথাটা বিশ্বাস করব না। নাঝার কথায় তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে আলতো গলায় বলে, কার উপর যদি তোমার বিশ্বাস না থাকে, তবে সে যদি মহাসত্যবাদীও হয়, তারপরও তোমার তার সব কথা মিথ্যা মনে হবে। নাঝার কাছে তৌসিরের জ্ঞান দেয়া মোটেও পছন্দ হয় না। তৌসিরের মতো মানুষের কাছ থেকে এত বড় বড় কথা নাঝা ঠিক হজম হয় না। নাঝা নিজেকে কিছুটা ছাড়িয়ে নেওয়ার জন্য সরে যেতে নেয়। নাঝাকে নড়তে দেখে তৌসির বিরক্ত গলায় বলে, হ্যাঁ, নড়ো না, লুঙ্গির গেট খুলে যাইব। নাঝা আর তৌসির বেরিয়েছে পরীক্ষার উদ্দেশ্যে এই কিছু সময় আগে বাড়ি হতে। তৌসিরের পরনে সাদা লুঙ্গি আর পাঞ্জাবির সাথে তো আছেই একটা কালো মুজিব কোট। নাঝা কালো বোরকায় মোড়ানো, চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। তৌসির হাঁটিয়ে নিয়ে যাচ্ছে স্টেশন অবধি। গাড়ির স্টেশনে গিয়ে গাড়িতে উঠবে। নাঝা আপন মনে হাঁটছে আর নিজের মনকে ভয় ডর থেকে বাঁচানোর চেষ্টা করছে। তৌসিরকে বউ নিয়ে হাঁটতে দেখে প্রতিমধ্যে সবাই আর চোখে দেখছেন নাঝাকে, এতে বড্ড অস্বস্তি হচ্ছে। তৌসির সবাইকে এভাবে তাকাতে দেখে হাঁটতে হাঁটতে নাক মুখ কুচকে বলে, সবার এক মানুষজন, এদের লাগে বউ নিয়ে আমি একটু হাঁটতে পারবো না। নাঝার গালি শুনেই নাক মুখ কুচকে ফিসফিসিয়ে বলে,
সবসময় এক গালি। তৌসির নাজহার কথায় ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, তালুকদার মাইয়া গালি দিলে মন শান্তি হয়। মন মেজাজ ভালো রাখতে হলেও অন্তত গালি চর্চা করা জরুরি। নাজহা আর কিছু বলে না। এটা শুনে কারণ বলার মতো কিচ্ছু নেই। এদের মতো মানুষের সাথে তর্কে না জড়ানোই উত্তম। কিছু সময় হেঁটে নাজহা আর হাঁটে না, দাঁড়িয়ে যায় আর হাঁটতে পারছে না। স্টেশন এখনো অনেকটা পথ বাকি। এত হাঁটা নাজহার রুচির মধ্যে পড়ে না। তৌসির ওকে দাঁড়িয়ে যেতে দেখে নিজেও দাঁড়িয়ে যায়। তারপর পেছনে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি হলো, আও না কেন? আমি আর হাঁটতে পারছি না, গাড়ি নিন। তৌসির নাজহার কথায় বিরক্ত হয়ে বলে, নবাবের বেটি, চুপচাপ চল। এ রাস্তা তোর বাপ কারণে বসে আছে যে তুই গাড়ি চড়বি? কথায় কথায় বাপকে টানতে দেখে নাজহা দাঁত চেপে বলে। আমি যাবো না গাড়ি ছাড়া, আগে গাড়ি নিন। তৌসির নাজহার জেদ দেখে নিজের লুঙ্গির কোনা দুটো দুই হাতে তুলে নিয়ে নাজহার কাছে আসতে আসতে বলে, চুপচাপ চল, সাওয়াগিরি করিস নাই মাঝ রাস্তায়। নাজহাও নাছর বান্দা, তাই তো ঘাটতারামি করে উত্তর দেয়। আমি হেঁটে যাব না, গাড়ি ছাড়া যাব না আমি। আপনি গাড়ি রিজার্ভ করুন। তৌসির এটা শুনে মুখ বাঁকিয়ে বলে, লুঙ্গির নিচে আন্ডার প্যান্ট পরে না পয়সার অভাবে, আর তুই রিজার্ভ গাড়ি মারাস? নাজহা তৌসিরের কথায় বড্ড লজ্জায় পড়ে যায়। ছি, কি বাণী। তারপরেও বলে, আমি গাড়ি ছাড়া যাব না। তৌসির নাজহার কথায় ওর দিকে আর চোখে কিছু সময় চুপ করে তাকিয়ে থাকে। তারপর বলে, তুই না গেলে না যাইস, পরীক্ষা তোর, আমার না। আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার কথা শুনে নাজহা ঘাবড়ে গিয়ে আবার একটাও শব্দ ব্যয় না করে চুপচাপ সামনে আগায়। তৌসির এটা দেখে আপন মনেই বলে, এক নাটক ঝুলাইছে দয়াল আমার গলায়। এই বলে নাজহার ডান হাত দিয়ে লুঙ্গি তুলে ধরে, নিজের ডান হাত দিয়ে লুঙ্গি তুলে ধরে, আর বাম হাত দিয়ে নাজহার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে শুরু করে। নাজহা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, আমার হাত ছাড়ুন। হাত কেন ধরলেন? তৌসির নাজহার হাত আরও শক্ত করে ধরে বলে, রাতে আমার গেলে ঘুমাইতে পারো, আর দিনে হাত ধরতেই ফ্যাত ফ্যাত করো। নাজহা তৌসিরের মুখের এই বিষাক্ত বাণী শুনে রাগে ফাটতে শুরু করে। কত বড় কথা বলল। নাজহা ফিসফিসিয়ে রাগী গলায় বলল, আজ রাতে শুধু আইসেন জড়িয়ে ধরে ঘুমাতে, তখন দেখবো না কি করি। সেদিনের মতো বিচ্ছে ঢুকাই দেবো লুঙ্গি নিচ দিয়া? নাজহার সামনে পা ফেলতে ফেলতেই বলে, সেদিন তো সরিয়ে নিয়েছি, আজ রাতে আর সরাবো না। এই, তুই তো দেখি বউ নামের শত্রু। নাজহা তৌসিরের কথায় ওর মুখের দিকে মুখ তুলে তাকিয়ে বলে, শত্রু ঘরে মেয়ে বিয়ে করেছেন, তাহলে শত্রুই তো হব। তুই শত্রু ঘরের মাইয়া হইলেও এখন তুই আমার বউ, আর আমি আমার বউরের সবচেয়ে আপন মনে করি, যদিও হয় শত্রু। নাজহা তৌসিরের কথায় ওর দিকে তাকিয়ে বলে, প্রেম তো দেখি বাটি বাটি হয়ে গলে পড়েছে। তৌসির নাজহার কথায় ক্ষীণ হাসে। তারপর বলে, এটা খালি দায়িত্ব, আর তোমার বয়স অনেক কম, তাই তোমার প্রতি আমার ভাবনাটাও বেশি। তৌসিরের কথা শুনে নিঃশব্দে কিছু সময় চেয়ে রয় নাজহা। তৌসিরের মুখপানে কি মিঠা বাণী ঝরল ও তিতা মুখ থেকে। তখনই ওদের পাশে একটা সিএনজি এসে থামে। সিএনজি ড্রাইভার মাথা বের করে দাঁত কেলিয়ে হেসে বলে, ও তৌসির ভাই, কই যাইবেন? এক টান দিতাম নাকি আপনারে? তৌসির থেমে গিয়ে ওর দিকে তাকিয়ে বলে, দরগা গেট যাবো। ও তাইলে আইয়েন। সাথে কেডা? আপনার বউ? আমাদের ভাবি নাকি? তৌসির ওর কথায় নাজহার দিকে এক নজর তাকায়, তারপর তার দিকে তাকিয়ে বলে, না, আমার মাইয়া, বউ না। নাজহার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। কি বলছে কি এই তৌসির? ড্রাইভার লায়েক এটা শুনে বলে, সি সি, কি কোন যে ভাই, আমি জানি এটা আমাগো ভাবি। ওর কথায় তৌসির নাজহাকে নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলে, যখন জানোস তাহলে জিজ্ঞাস কেন, চল তাড়াতাড়ি। লায়েক আর কিছু বলে না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। কিছু সময় বাইরে এদিকে ওদিকে তাকিয়ে তৌসির লায়েককে জিজ্ঞাসা করে, হে লায়েক, পেঁয়াজের কেজি কত হলো রে? লায়েক হাবলার মতো হেসে বলে, ভাই আর কইয়েন না, গতকাল রাতে 70 টাকা ছিল, আজ সকালে 80 হইয়া গেছে। তৌসির দমের কদর শুনে বলে, যেই দাম বাড়তেছে সব কিছুর, 3 পথের মোড়ে থালা নিয়ে বসতে হইব দেখতেছে। লায়েক হাসি দিয়ে বলে, কি কন ভাই, আপনাদের
পয়সার অভাব আছে নাকি? পয়সার অভাব কার নাই ভাই, কত এই দুনিয়া অভাব আর অভাব, খালি অভাব। তাও ঠিক কইছেন ভাই, অভাবে করে নষ্ট স্বভাব। তৌসির তখনই বাইরে তাকিয়ে দেখে একটা জমি করা হচ্ছে। এটা দেখে বলে। সামন নাতিরা সব জমি জমা কুইরা খাইয়া নিতেছে। লায়েক হাসি দিয়েই বলে। কি কমু ভাই, মাইনসে কিছু বোঝে না, গরিব কৃষকগুলার মাথার উপর ছাদ ভাঙ্গে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে। ভাবতেছি এবার বৈশাখ মাসে আমরা ক্ষেত করবো না, গ্রামের কৃষকরে দিয়ে দেবো ক্ষেত করা লাগা। কি করব, সংসার তো চলতে হইব। ওগো লায়েক বলে। আপনারা আছেন বইলাই ভাই, এখনো এই গরিবদের মুখে দুমুঠো ভাত জোটে। এই যে গাড়িটা লইয়া দিলেন আমারে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে। কোনো বাল তো ছিঁড়তে পারে নাই মাসের লাগা, তাই এই বাল ছিঁড়ে কি আর করবো। লায়েক অট্ট হাসিতে ফেটে পড়ে বলে। আফরানের মুখের গাইলগুলাও অনেক ভালো লাগে ভাই। নাঝা চুপচাপ এতক্ষণ এদের কথাবার্তা শুনছিল। তৌসিরের মুখের গালি শুনে এই মেজাজ খারাপ হয়ে যায়, শুধু গালাগালি আর গালাগালি। নাঝার ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে ওর সাহেব চাচু ফোন দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। চুপচাপ ফোন ধরে ক্ষীণ গলায় সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর আম্মা? নাঝা নরম গলায় বলে। এই তো আলহামদুলিল্লাহ, তোমার? এই তো গাড়িতে যাওয়ার পথে। আমিও আসি একরকম। আজ পরীক্ষা না, কখন যাচ্ছিস? না, মাস্টার চাচু আসেননি, উনি নিয়ে যাচ্ছেন। কে নিয়ে যাচ্ছে? নাদের এসেছে? তৌসির সাথে আছেন তোর? জি। আচ্ছা, ওনাদের কাছে দে তো। নাঝা তৌসিরের দিকে এক নজর তাকায়, তারপর ফোনে গিয়ে দিয়ে বলে। আপনার সাথে কথা বলবেন। তৌসির ভ্রু কুচকে বলে। কে? মারজান চাচু। তৌসির নাঝার কথাই নাঝার থেকে ফোন নিয়ে কানে লাগিয়ে একটা লম্বা সালাম দেয়। আসসালামু আলাইকুম শ্বশুরমশাই, কেমন আছেন? মারজান দীর্ঘশ্বাস ছেড়েই বলেন। আপনার মতো কুমিরের কাছে মেয়েকে দিয়ে আর কেমন থাকতে পারি বাবা, বলো তো। যাই হোক, আপনার কি অবস্থা? তৌসির মারজানের কথা শুনে তাচ্ছিল্যের সুরে বলে। আপনাদের মতো গাদ্দার মাইয়া ঘরে তুলে আর কেমনে ভালো থাকবো, তারপরও দোয়ালের দয়ায় পাক্কা আছে। নাঝা দাঁত চেপে রসে রসে সব সময় তৌসির এমন করে। ওর বাপ চাচার পেছনে না লাগলেই হয় না। মারজান চাচু বলেন। আমাদের মেয়েটাকে আগলে রেখো বাবা, বড্ড আদরের। আদরে তো আমিও রাখতে চাই, কিন্তু আপনাদের মেয়ে তো মুনাফেকে ছাড়া কথাই কয় না আমার লগে। ওর বয়সটা কম, একটু বুঝবেন, খুবই জেদি। চিন্তা করবেন না, বউ আমার, তাই ভালো রাখার দায়িত্ব আমার। আচ্ছা, তাহলে ভালো থাকুন। নাঝার কাছে একটাবার দিন। তৌসির নাঝার কাছে ফোন দেয়। মারজান নাঝাকে বলেন। তোর যা রাগ আর জেদ ঝাড়ার ঝাড়িস, মনে রাখিস ও আমাদের শত্রু। যদি সুযোগ পাস তো কোপ দু একটা মারিস। আচ্ছা, আমি রাখি। তৌসির নাঝার দিকে আর চোখে চেয়ে রয়। হাত লেগে ফোনের সাউন্ড বেড়ে যাওয়ায় তৌসিরও ওর কথা শুনতে পায়। নাঝা লজ্জায় পড়ে যায়। তৌসির কটাক্ষ করে হেসে ফিসফিসিয়ে বলে। কইছিলাম না তোর বাপ চাচা সবগুলো খানকির বলা, সবগুলোই গাদ্দার, কোনোটা ভালো না। নাঝা তৌসিরের কথার প্রত্যুত্তরে বলে। তাতে আপনার কি? মনে রাখুন একটা স্পষ্ট কথা, আমার বাপ চাচা যদি মহা খারাপও হয় তারপরেও আমি তাদের পক্ষ নিব, তাই এইসব বলে কোনো লাভ নেই। তৌসির নাঝার কথায় তাচ্ছিলের হাসি দিয়ে বাইরে তাকাতে তাকাতে বলে। সবাই বাড়ি পড়লে এমনি পক্ষ দেওয়া ছাড়বে। পরীক্ষা শেষে এসে আসরের নামাজ পড়ে ঘুম পড়েছে নাঝা। আজ সারাদিন তৌসিরের সাথেই ছিল। তৌসির পার্টি অফিসেও যায়নি আজ। নাঝা বেদম ঘুমে টালমাটাল হয়ে বিছানায় ঘুমিয়েছে। গায়ে কাঁথা জড়িয়ে কোকড়ানো তরঙ্গের মতো চুলগুলো এলোমেলো হয়ে ছিটিয়ে আছে বিছানায়। নাঝার ৫ নম্বর চাচা মিরাজের বড় ছেলে তালহা ভাই এসেছেন শিকদার বাড়িতে। আসার কারণ নাঝার ৩টে বিড়াল রয়েছে, ওগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে নাঝাকে ছাড়া, তাই তাদের দিতে এসেছেন তালহা ভাই। যদিও উনি আসতে চাননি, দাদাজান পাঠিয়েছেন, নয়তো কে আসতে চাইবে নিজের পছন্দের নারীর শ্বশুরবাড়ি। হ্যাঁ, তালহা ভাই হলেন নাঝার শ্যাম পুরুষ। তালহা ভাই বড্ড ভালোবাসেন এই জেদি খাটতারা নাঝাকে। তিনি জানেন নাঝাও ওনাকে পছন্দ করেন, কিন্তু আফসোস তাদের পরিণতি বিচ্ছেদেই। তালহা ভাইকে তৌসির নিয়ে এসেছে নাঝার কাছে তাদের রুমে, যাতে উনি দেখা করে বিড়ালগুলো দিতে পারেন।
তালহা ভাই এসে ওকে ঘুমে দেখে তৌসিরকে দিকে এক নজর তাকিয়ে বলেন, ভাই ওকে জাগানোর প্রয়োজন নেই, থাকুক ঘুমে, আমি চলে যাই। তৌসির নাজহার পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে বলে। না না, আপনি এসে বন, আমি ডাকে দিচ্ছি। তালহা ভাই আর কি বা বলবে বা করবেন, চুপচাপ এগিয়ে এসে বিছানার এক কোণে বসেন। চারপাশে এক পলক তাকান। আজও না রৌদ্র রাগিনী, অন্য কারো যত্নের ফুল কি মিষ্টিভাবে ঘুমিয়ে আছে। তালহা ভাই নির্মল নয়নে চেয়ে থাকেন ঘুমন্ত নাজহার পানে। চোখের কি ভয়ঙ্কর তৃষ্ণা। আজ কয়দিন পর দেখলেন, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল একটিবার আপন প্রণয়না রানীকে দেখার জন্য। তৌসির নাজহা দিকে ঝুঁকে ওর বাহু আলতো টেনে বলে, নাজা ওঠো, কে এসছে দেখো। ঘুমের মধ্যে বিরক্ত হয়ে নাজহা ঘুমের ঘোরে চিৎকার করে বলে, রাতে জড়িয়ে ধরে ঘুমোতে দেননি, এখন বিরক্ত করলে খুব খারাপ হবে বলে দিলাম। তৌসির নাজহার কথায় ওকে একটানে তুলে মনে মনে বলে, বাল চম্মনের কিছু রাখতো নেই নাদান। রাতে জড়িয়ে ধরে ঘুমাতে দেন না। এই কথাখানি তালহা ভাইয়ের কর্ণপাত হতে মনে হয় ওনার কলিজাটাকে অল্প অল্প করে ধীরে ধীরে টেনে বের করে নিল। তালহা ভাইয়ের অন্তর ফাটতে শুরু করেছে। অস্থির হয়ে পড়েছেন উনি। হাত পা আপনা আপনি কাঁপতে শুরু করেছে। নিজেকে দমিয়ে রাখা সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তৌসির নাজহাকে একটানে তুলে বসায়। নাজহার চোখ কসলিয়ে চোখ খোলে। সামনে যেই না তালহা ভাইকে বসে থাকতে দেখে অমনি ভেতর স্তব্ধ হয়ে যায়। শরীরের লোম খাড়া হয়ে যেতে শুরু করে। তৌসির ওর ওড়নাটা পাশ থেকে নিয়ে ওর গলায় জড়িয়ে দিতে দিতে বলে, নাও ভাইয়ের লোকে কথা কো, আমি গোসল দিয়ে আই। এই বলে তৌসির অড্রপ থেকে একটা কালো আর নীল চেকের লুঙ্গি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। রেখে যায় পেছনে দুই অব্যক্তকে, যারা কিনা একে অপরকে বলতে পারেনি দুজনেই আমরণ ভালোবাসে। নাজহা ঘর থেকে বেরিয়ে এসে বিছানা থেকে নেমে তালহা ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ান। হাত পা ঠান্ডা হয়ে গেছে, বুক ধরফর করছে। মনে হচ্ছে এই বুঝি অন্তরে কেউ বিষাক্ত কাঁটা ফুটিয়ে দিল। নাজহা তালহা ভাইয়ের সামনে দাঁড়িয়ে। উনি চোখ তুলে তাকান অসহায় চোখে, এক পলক ওর দিকে আর জিজ্ঞাসা করেন, কেমন আছিস? নাজহা নিজের পান্নার মতো কালচে সবুজ চোখে অদ্ভুত দৃষ্টিতে অগোছালো তালহা ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তালহা ভাইয়ের পরনে হালকা নীল রঙের একটা ক্লাসিক শার্ট আর কালো প্যান্ট। চুলগুলো এলোমেলো, সিগারেট খাওয়া কালচে খয়েরি ঠোঁট, ক্লিন সেভের শ্যামলা চেহারা। বড্ড মায়াবী লাগে এই পুরুষটা। নাজহা কিছু সময় চুপ করে তাকিয়ে থেকে উত্তর দিয়ে মেকি হেসে, ভালো থাকতে দিয়েছেন, ভালো থাকবো। তালহা ভাই চোখ নামিয়ে নেন। নাজহার কথায় বিয়ের কথা শুনে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের মতো কান্না করে আবদার করেছিল নাজহা তালহা ভাইয়ের কাছে। কিন্তু আফসোস, তালহা ভাই শোনেননি, বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। পরিবারের সম্মানের ন্যায় চেয়েছিল বলেই নাজহাকে। তোর আবেগ আমি ভালোবাসা নই। এই কথাখানি যতবার নাজহা ভালোবাসা প্রকাশ করেছে ততবারই উনি বলেছেন আবেগ। আবেগ বলতে বলতেই পর হয়ে গেল ও। নাজহা দেখে তালহা ভাই ঘেমে গেলে আগে যেমন ওনাকে পানি দিত, তেমনি আজও তালহা ভাইকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, নিন তালহা ভাই পানি। তালহা ভাই অক্ষুণ্ণ চোখে নাজহার হাতে ধরা গ্লাসের দিকে তাকান। ওর হাতে চুড়ি দেখে এক নিরুপায় চক্ষু সম্ভার নিয়ে নাজহার ন্যায় তাকিয়ে বলেন, অন্যের নামে চুরি পড়া হাতে আমায় পানি দিচ্ছিস? এই পানি আমার গলায় দিয়ে নাববে? নাজহার কলিজায় লাগে তালহা ভাইয়ের আধার গ্লানির আর্তনাদ। চুপচাপ পানির গ্লাসটা জায়গা মতো রেখে আবারও তালহা ভাইয়ের সামনে এসে দাঁড়ায় আর নিস্তেজ গলায় বলে, তালহা ভাই মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে এটা। আমার চোখের অসহায় পানিগুলোতেও আপনার মন গলাতে পারেনি আপনার। তালহা ভাই নাজার কথায় বুক ভরা বিমর্ষণীয় মৃদু হেসে বলেন, আমাদের মিলন কখনো হওয়ারই ছিল না। হ্যাঁ ছিল না তো, আপনি চাননি এটা, তাই হয়নি। তালহা ভাই নির্মূল হেসে বলেন, কিছু জিনিস চাওয়ার সাধ্যে বাইরে থাকে। নাঝার চোখে পানি চলে আসছে ধীরে ধীরে। বুক ফেপে উঠেছে বারবার কষ্টে, কিন্তু কিছু করার নেই। ক্ষীণ গলায় বলেন, হঠাৎ আমার শ্বশুর বাড়িতে এলেন যে, লাশ অবস্থা কোথায় ছিল দেখেছেন বুঝি? তালহা ভাই নাঝার থেকে চোখ সরিয়ে নিয়েছিলেন, তবে ওর এই কথা শুনে আবারও নাঝার মুখ পানে কাতর দৃষ্টিতে তাকান
আজ ওনার প্রেম সঞ্চারিণীর মুখে অভিমানের চাপ স্পষ্ট। আজ তালহা ভাইয়ের কঠোর অলসার অভিমানে নয়নদয়ে জ্বলছে সিক্ত অনুরাগে। এই অভিমান দেখে তালহা ভাই মেকি হেসে বলেন, জানিস, অভিমানশীলা রমণীরা নীরবতায় প্রেম কাব্য রচনা করে। তালহা ভাইয়ের কথায় স্রেফ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নাঝা। ওনার পানে কতটা নিষ্ঠুর উনি। তালহা ভাই বোঝেন এখানে থাকা আর উচিত নয়, তাই উঠতে উঠতে বলেন, আমি যাই রে, তোর বিড়ালগুলো দিতে এলাম। নিচে লিভিং রুমে 3 জন রাখা আছে। নাঝা ওনাকে যেতে দেখে আলতো সুরে বলে, আর একটু থাকা যায় না? একটুখানি সময়। তালহা ভাই ওর কথাই হেসে বলেন, কি করব থেকে থেকে গেলেই তো আর তুই আমার হবি না। নাঝার ভেতরটা ফেটে পড়তে থাকে। মনে হচ্ছে পাহাড় ধসে পড়লো এর ওপর। এভাবে যে যদি আগে বলতেন তাহলে মুহূর্তে ওনার নামে 10-12 বার কবুল বলে দিত নাঝা। আজ বলতে পারবে না, আজই এমন কথা বলছেন তিনি। নাঝা তালহা ভাইকে বলে, ওপারে হব। আমিও ওপার অব্দি অপেক্ষা করবেন তো আমার জন্য আপনি? তালহা ভাই নাজার কথায় মুচকি হাসেন, কারণ তিনি জানেন এটা বাস্তব নয়। আর কিছুদিন পর নাঝা তালহা ভাইকে বলতে কিছু আছে ভুলে যাবে, নিজের সংসারে মন দেবে। তাই এসব আশা সবই বৃথা। তালহা ভাই মুচকি হেসে যেতে যেতে বলেন, ভালো থাকিস, আমি গেলাম। এই বলে উনি সামনে আগান। পা তীর তীর করে কাঁপছে, পা ফেলতে ইচ্ছে হচ্ছে না। মন চাচ্ছে কিছু সময়, আরও কিছু সময় নিজের প্রিয় নারীর সঙ্গ দিতে, দুগাল কথা বলতে। সে কথা হোক না তিক্ত, তারপরও তিক্ত কথাই বলতে, কিন্তু তা যে সম্ভব নয়। নাঝা অচেতন হয়ে কাতর চোখে তালহা ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমি আসবো, আমি আপনার কাছেই আসবো। আপনাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয় বাঁচা। আমাদের আবার দেখা হবে। ওর কথা কর্ণপাত হতে আপনা আপনি থেমে যায় তালহা ভাইয়ের পা। উনি ঘাড় ফিরিয়ে নাঝার ন্যায় তাকে ঠোঁটে অল্প হাসি ঝুলিয়ে বলেন, এই জীবনে আমাদের আর কখনো দেখা না হোক। এই বলে উনি দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যান। ভেতরটা ফেটে যাচ্ছে। নিজের প্রিয় নারী আজ অন্য কারো স্ত্রী, এটা অনুভব হতেই অন্তরের বাঁধ ভেঙে যন্ত্রণায় ঢেউ উপচে পড়ছে। অন্তর কাঁপছে যন্ত্রণায়, হাত পা ভেঙে পড়েছে, অবশ হয়ে যাচ্ছে, পা ফেলতেও কষ্ট হচ্ছে, শরীরে আর শক্তিই নেই। নাঝার আর্তনাদ কলেজা বিচ্ছিন্ন করে ব্যথায় নত হয়ে নিয়েছে। তালহা ভাই বেরিয়ে যেতেই নাঝা দৌড়ে এক প্রকার ব্যালকনিতে যায়। উদ্দেশ্য শেষ দেখা, একটিবার তালহা ভাইকে দেখে নেওয়া। নিচে অনেক জোরে জোরে কে গান বাজাচ্ছে, এতে নাঝার আরও বেশি যন্ত্রণা হচ্ছে। কান ভ্যান ভ্যান করছে গানের শব্দে ব্যালকনিতে আসায়, কিন্তু তাও নাঝার রুমে যায় না। ব্যালকনির কিনারায় এসে রেলিংয়ের হাতলে ধরে দাঁড়িয়ে থাকে। কিছু মুহূর্ত পর তালহা ভাই বাড়ির সদর দরজা পেরিয়ে বের হন আপন বাড়ি যাওয়ার জন্য। আর নাঝা নিরাশ্রয় নেত্রে চেয়ে রয় ওনার যাওয়ার পানে। ভেতরটা গলে পড়েছে। নাঝা বুঝতে পারছে তালহা ভাই হাঁটতে পারছে না, জোর করে শরীর টেনে হাঁটছেন। পা বারবার আটকে যাচ্ছে, উনি এলোমেলো পা ফেলছেন। নাঝার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ওর আর তালহা ভাইকে পাওয়া হলো না। এই ভবনে সবার আপন মানুষ আছে, কিন্তু আল্লাহর পর তালহা ভাইয়ের আপন মানুষ বলতে নাঝাই ছিল। আজ সেও পর হয়ে গেল। মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। তালহা ভাই থেমে যায় গেটের সামনে গিয়ে, তারপর দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে নাঝার ব্যালকনির দিকে তাকান। দেখতে পান ওনার নাঝা ওনার ন্যায় ব্যাকুল চোখে তাকিয়ে আছে, আবার সেই চোখেও পানি। হয়তো এই চোখ বলছে, আর একটু থাকুন না, একটুখানি সময় থাকুন। নাঝা তালহা ভাইকে থেমে ওর দিকে তাকাতে দেখে অসহায়ের মতো চেয়ে থাকে। চোখ পেয়ে সমান তালে পানি ঝরতে থাকে আর মনে মনে বলে। তখনই স্পিকারে বেজে ওঠে, ऐसा ना जाओ पिया, ऐसा ना जाओ पिया, जुदाई है रहे सरे दूर से मेरी, जा रांझा 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 तू भी क्या याद रखा गया, जाहिरी ने तेनू छोड़ दिया, लख समझ न मैनू तू दिल का समझा नील पता, मांगे तेरी खैरिया, सोना था तेरा भय झूठा, रंग दो दुनिया ने में छूटा, किसे भुलाओ भेरिया,
নাঝার এই গানটা শুনে হাউমাউ করে কান্না করে। তালহা ভাইকে এই লাইনগুলো বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তালহা ভাই আর থাকে না। চুপিসারে চোখ মুছে এক প্রকার দৌড়ে বেরিয়ে যায় শিকদার বাড়ি হতে। উনি যেতেই নাঝা শব্দ করে কেঁদে দিয়ে বলে, আজ আমার চোখের অসহায় চাহনি আপনি বুঝলেন না। একটা রুমে এই গানে স্লো বিটে বাজছে, চারিদিকে আবছা আলো ড্রিম লাইটের। এই ক্ষীণ আলো রুমে বসে আছে একজন, দেয়ালে পিঠ ঠেকিয়ে, হাতে একটা কলম, উড়োর ওপর রাখা একটা ডায়েরি। তিনি ডায়েরিতে কিছু লিখছেন, গাল পেয়ে পানি গড়িয়ে পড়ছে। এতে তার হাত ডায়েরির পাতা ভিজে যাচ্ছে। ডায়েরির পাতায় সে লিখছে তো ঠিকই, কিন্তু মন দিয়ে লিখতে পারছে না, হাত কাঁপছে বারংবার। তারপরও লিখছে, প্রিয় প্রাণ সঞ্চরিণী, প্রিয় প্রাণ সঞ্চরিণী, জানি তোকে কখনো আমার পাওয়া হবে না, তারপর এই বোকা আমি তোকেই ভালোবেসেছি, তোর মায়ায় নিজেকে ডুবিয়ে নিয়েছি। আমি জানতাম ইকরার তোকে আর তুই তালহাকে পছন্দ করিস, তারপরও ভালোবেসেছি। জানিস কেন বেসেছি? এই ভেবে বেসেছি যদি আমার নিয়তি আমার উপরে একটুখানি দয়া করে আর কোনোভাবে তুই আমার হয়ে যাস, সেই আশায় বেসেছি। কিন্তু দেখ, আমার নিষ্ঠুর নিয়তি আমায় দয়া করেনি, একটুখানিও দয়া করেনি। তুই আমার হসনি। পৃথিবীর সব নিয়ম ভঙ্গ করে তুই যদি আমার হতে, তবে কি এমন ক্ষতি হতো? খুব বেশি কি ক্ষতি হতো? হয়তো হয়ে যেত, তাই তো তুই আমার হসনি। আমি আজও তোর ওই সেই খিলখিলিয়ে হাসিতে মাথোয়ারা। তুই আমার অন্তরের গহ্বরে লুকিয়ে থাকা এক টুকরো বাসার আশা, যা আজও নিভে যায়নি। তোকে পাইনি এতে দুঃখ নেই, কিন্তু তোকে বলা হয়নি যে তুই, বলতেই আমি নিঃস্ব, আর হয়তো কখনো বলাও হবে না। তুই আমার হওয়ার ছিলি না, তাই হসনি। কিন্তু মনে যে তুই আমার হওয়ার ছিলি না, তাই হসনি। কিন্তু মন যে বড্ড বেহায়া, তুই অন্য কারোর, অথচ আজও তোকে নিয়ে বুনে হাজারো স্বপ্ন। না পেয়েও পারলো পিছু ছাড়ে না। কখনো মনে হয় হয়তো কোনো জন্মে অন্য কোনো আকাশের নিচে আমরা সত্যি এক হব। সেদিন হয়তো তোর হাত ধরতে আর কোনো বাধা থাকবে না। আর যদি তা না হয়, তবুও জেনে রাখিস, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রুবিন্দুতে আমি কেবল তোরই নাম লিখে যাই। তৌসির তাড়াহুড়ো করে রুমে ঢুকে নাঝা টেবিলে বসে স্পিকিং প্র্যাকটিস করছে। হঠাৎ তৌসিরকে এমন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে দেখে তো নিজের অনিচ্ছায় উঠে দাঁড়ায়। তৌসির কোনো দিকে না তাকিয়ে ওয়ার্ড্রবের ড্রয়ার খুলে কিছু খোঁজে। কিছু সময় খুঁজে না পেয়ে ঘাড় ফিরিয়ে তাকিয়ে নাঝাকে উদ্দেশ্য করেই বলে, নাজা, এখানে 12টা পাউডারের ছোট প্যাকেট রাখা ছিল, এগুলো দেখছো? নাঝা পাউডারের কথা শুনে তৌসিরের দিকে তিক্ত নয়নে চেয়ে বলে, পাউডার বলছেন কেন? ওগুলো ড্রাগস বলুন না। তৌসির নাঝার মুখ থেকে এসব কথা শুনে দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে এসে বলে, ও, তুমি দেখছো? এগুলো কই? তাড়াতাড়ি দাও। নাঝা আশেপাশে আলসেমি চোখে চোখ বুলিয়ে তারপর সোজা উত্তর দেয়, ওগো, ওগুলো আমি ওয়াশরুমে ফ্লাশ করে দিয়েছি। ফ্ল্যাশ করে দিয়েছি শুনে তৌসিরের মাথা নষ্ট হয়ে যায়। ক্রোধে উন্মত্ত হয়ে অগ্নিদগ্ধ চোখে তাকিয়ে নাঝার দিকে তেড়া এসে বলে, কি কসমাকি, তুই এরকম কাজ কেমনে করলি? তৌসিরের মুখে এমন বিশ্রী গালি শুনে রাগের আজে পুড়ে যায় সারাটা দেহ নাঝার। তাই দাঁত চেপে বলে, যা শুনেছেন তাই বলেছি, আমি ফ্লাশ করে দিয়েছি। তৌসির নাঝার সামনে এসে দাঁড়ায়। রাগ তার বুকে গুমড়ে উঠেছে। ওর এক একটি নিঃশ্বাস বজ্রপাতের মতো সমান। তৌসির হুঙ্কার দিয়ে বলে, না বাচ্চা, চুপচাপ বের করে দে, নয়তো তোর কলিজের উপর উঠে আসান দেবো, মুনাফাকে সারাই দেবো একদিনে। নাঝার বড্ড ভয় লাগতে শুরু করে, কিন্তু তারপরও সাহস নিয়ে তৌসিরের চোখে চোখ রেখে বলে, আমি ফ্লাশ করে দিয়েছি। তৌসির লুঙ্গির কোনা তুলে হাতে নিতে নিতে বলে, এক টানে ধরে সব ফায়ারে নেবো, চুপচাপ বের কর, কাস্টমার টাকা দিয়ে দিছে। নাঝা সোজা উত্তর দেয়, বললাম তো আমি ফ্লাশ করে দিয়েছি, তো কোথায় থেকে পাবো? তৌসির অগ্নি চোখে নাঝার নেয় তাকে ওর দিকে হাত বাড়ায়, উদ্দেশ্য গলা টিপে মেরে ফেলা, ধ্বংস করে দেওয়া। তৌসিরের কাছে কোনো কিছুর মাফ নাই। নাঝার গলায় হাত রাখে তৌসির, ওকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে ঠেসে ধরে। নাঝার পিঠ ঠেকে গিয়ে দেয়ালে।
নাঝার বেশ ব্যথা পায়, এতে চোখ কুঁচকে নেয় কষ্টে। তৌসির মস্তিষ্ক চায় ওকে জানে মেরে দিতে, কিন্তু মন চায় না। মন বারংবার বাধা দেয়। নাঝার একদম মুখোমুখি হয়ে নাঝার কালচে সবুজ নয়নে নেই কঠিন চোখে চেয়ে বলে, দিতাম গলা টিপে, সফায়রা নিতাম। নাঝা জানে তৌসির ওকে মারবে না। কেন জানে? একটা আলাদা বিশ্বাস আছে যে তৌসির ওকে কিছুই করবে না, আর করলেও নাঝার ভয় লাগছে না। তাই শান্ত চোখে তৌসিরের চোখে চোখ রেখে তাকিয়ে বলে, আপনার মর্জির উপর নির্ভর করে। তৌসির নাঝার কথায় কিছু সময় চেষ্টা করে নিজের রাগ দমাতে, কিন্তু পারে না। শরীর চলছে রাগে, তাই গলা টিপে ধরেই নেই। নাঝার গলা চেপে ধরে বলে, তোর এত সাহস, আজ সাহস বের করে নেব।